নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আবার একটা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, সেরকম কি শোরগোল লক্ষ্য করছেন? একেবারেই কিন্তু সেটা নেই। আজ আবার কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, কিন্তু চলচ্চিত্র এই উৎসবকে ঘিরে যেরকম আর কি বিশাল রমরমা একটা কাণ্ড কারখানা, সেটা কিন্তু নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই, আগে যেটা বুদ্ধবাবুর আমলে এটা নন্দন চত্বরে ছিল, উনি কিন্তু এই চলচ্চিত্র উৎসবটাকে আম জনতার করে দিয়েছেন। বুদ্ধবাবু এটা ইন্টেলেকচুয়াল আঁতেল যারা সম্প্রদায়, তাদের মধ্যেই অনেক বেশি কুক্ষিগত রেখেছিলেন, যে শুধুমাত্র সিনেমা প্রেমী মানুষ যারা সিনেমা ভালোবাসে তারাই ওখানে যাবেন। বুদ্ধবাবু বা সিপিএম এর সেটা হয়তো পরিকল্পনা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেটা সবার জন্য খুলে দিয়েছিলেন। চলচ্চিত্র উৎসবে সঙ্গে উনি আর কি শহর থেকে গ্রাম সবাইকেই উনি কানেক্ট করতে চেয়েছিলেন। তাই উনি বেছে নিয়েছিলেন হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এবং সেখানকার যে উদ্বোধন সেটা দেখার মতো ছিল। আমরা সিপিএম এর সময় দেখেছিলাম চলচ্চিত্র উৎসবে সেই নানা আন্তর্জাতিক ফিল্ম এবং আন্তর্জাতিক ফিল্মের যারা পরিচালক তাদের নিয়ে আসা, বাংলার পরিচালকরা নিশ্চয়ই ছিলেন, কিন্তু তাদের নিয়ে এসে তাদের দিয়ে উদ্বোধন করানো এই বিষয়টা ছিল। কিন্তু মমতা যেটা করলেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে এটা কাকে না নিয়ে এলেন, শাহরুখ খান থেকে অমিতাভ, অমিতাভ থেকে সলমান খান, প্রত্যেককে উনি ডাকলেন এবং চলচ্চিত্র উৎসবটাকে একটা সবার করে দিলেন, যে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে না রেখে ইনি চলচ্চিত্র উৎসবটাকে সবার মধ্যে খুলে দিলেন। কিন্তু এইবার 2024-এ চলচ্চিত্র উৎসব কিন্তু আর নেতাজি ইন্ডোরে হচ্ছে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেলেন একদম ধনধান্যে। কেন হঠাৎ করে, কেন এই বদল? যে মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটাকে এত বড় স্কেলে নিয়ে গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে জিনিসটাকে আবার উনি ছোট করে দিলেন কেন? এবং এবারে চলচ্চিত্র উৎসব উদ্বোধন করলেন হচ্ছে শত্রুঘ্ন সিনহা। আর কেউ নেই, এবার অমিতাভ নেই, এবার শাহরুখ নেই, এবার সলমান নেই। আপনাদের হয়তো মনে আছে সলমান খানকে গত চলচ্চিত্র উৎসবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুমি এখানে শুটিং করো, সলমান তো হ্যাঁ হ্যাঁ করে চলে গেল, এবং তা আমি আবার আসবো দিদি চলচ্চিত্র উৎসবে বলার পর এবার কিন্তু সেই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হচ্ছে শত্রুঘ্ন সিনহা, দলের আসানসোলের সাংসদ। এবার কিন্তু আর সেই ব্যাপারটাই নেই, সেই জাঁকজমক নেই। এবার এই কারণটা কি? এটাই হচ্ছে মূল জায়গা। কারণটা কি? কারণটা হচ্ছে বর্তমানে টালিগঞ্জ বা টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তৃণমূল সরকারের একটা দূরত্ব প্রচুর বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে, বা বলতে পারেন একমাত্র কারণ এই পর্যায়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে আরজি কর। আমরা অভয়ার মৃত্যুর পর দেখেছিলাম এই টলিগঞ্জের কলা কুশলীরা কিন্তু রাস্তায় নেমেছেন, তারা মিছিল করেছেন, তারা প্রতিবাদ করেছেন, তারা রাত পাহারা দিয়েছেন। কে নয় সেখানে প্রসেনজিৎ, অঙ্কুশ, পরমব্রত, তারা রাস্তায় নেমেছেন। আর ওই দেবলীনা, সোহিনী, এরা তো দিনের পর দিন আন্দোলনেরই শরিক হয়েছিলেন। অভয়ের মৃত্যুর প্রতিবাদে আমরা দেখেছিলাম সব কালো ড্রেস পরে যারা অভিনেতা আছেন তারা নেমেছেন। পরিচালক আমার এখন মনে হচ্ছে অরিন্দম শীল, তাকে দেখেছিলাম, বিক্রম ঘোষকে দেখেছিলাম, কে ছিল না, পাউলি দামকে দেখেছিলাম। সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদটা কিন্তু ভালোভাবে নেয়নি মুখ্যমন্ত্রী বা নবান্ন। কারণ আমরা যেটা আগে দেখতাম যে একটা অদ্ভুত তৃণমূলের দলের সঙ্গে এই টালিগঞ্জ এই ইন্ডাস্ট্রির সম্পর্ক, চলচ্চিত্র এদের সব চলচ্চিত্রের যারা অভিনেতা অভিনেত্রী বা এই কলাকুশলীর সঙ্গে যে সম্পর্ক, সেটার তাল কেটে গেল কিন্তু আরজি করে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের সঙ্গে বলা যেতে পারে একটা দূরত্বই সৃষ্টি করলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর যে আর কি সিনেমার নায়ক নায়িকারাও কিন্তু দলের জায়গা করে নিতে শুরু করেছিল ক্ষমতায় আসার পর, অনেক বেশি করে। আগে তাপস পাল ছিল, কিন্তু ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর কি এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে চলতেন।
প্রত্যেকের সঙ্গে পার্সোনাল রিলেশন থাকতেন। তিনি নিজে টিভি সিরিয়াল দেখা, টিভি সিরিয়ালের মেয়েদের সঙ্গে কথা বলা, যারা বিভিন্ন চরিত্রে তাদের সঙ্গে আপন হয়ে যাওয়া, এবং এরা তো ছিলেনই। এবং চলচ্চিত্রের নায়ক বা নায়িকাদের তিনি ক্যান্ডিডেটও করেছেন। সেই অধুনা আপনারা দেখতে পারলেন লাস্টে রচনা, সেও তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে। কিন্তু ওই যে বললাম, আরজি করে যে প্রতিবাদ এরা নেমেছিল, তখন কিন্তু কিছু অবস্থাতেই তারা পিছু আর কি সরেনি। একমাত্র রাজ চক্রবর্তী, আমার মনে আছে, রাজ চক্রবর্তী হয়তো একটাই মিছিল করেছিল, কিন্তু তারপরে আর রাজ চক্রবর্তীকে কিন্তু দেখা যায়নি, যেহেতু রাজ ব্যারাকপুরের এমএলএ তৃণমূলের। রাজ পরবর্তীকালে নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু অন্য যারা তারা কিন্তু লাগাতার প্রতিবাদের রাস্তাতেই ছিল। তাই মুখে হয়তো বলবে সরকার যে দেখো আমি খরচা কমাচ্ছি, কিন্তু অন্যান্য ধরো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদের যা সম্পর্ক, আমার মনে হয় না এই জন্য কিছু কয়েক কোটি টাকার কার্পণ্য হবে বলে আমার মনে হয় না। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়েছিলেন জিনিসটাকে অনেক ছোট করে দিতে। তাই পুরোপুরি চলচ্চিত্র উৎসব, যেটা এত বড় স্কেলে শুরু হয়েছিল সেই 11 সালে, তারপর 24 সালে সেই জিনিসটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই ছোট করে দিলেন। এর থেকে আমি জানি না এই যে শিল্পী, কলাকুশলী, এরা কি লেসন পেলেন, যে পরবর্তীকালে আবার কি তারা প্রতিবাদের রাস্তায় থাকবেন, নাকি প্রতিবাদের রাস্তায় না থেকে আবার কাজের জন্য সেখানে আবার যেটা প্রতিবাদের রাস্তায় ছিলেন সেখানে চলে গিয়ে আবার স্রোতে ঘা ভাসাবেন। একটা তো আরজি কর, দ্বিতীয়টা সেটা হচ্ছে এই যে স্বরূপ বিশ্বাস, যিনি আজকে পুরোটার বলা যেতে পারে একচ্ছত্র ক্ষমতা কায়েম করে আছেন। আজকে পরিচালকরা কিন্তু তার উপরও, তার সঙ্গেও কিন্তু পদে পদে আমরা দেখেছি তার সঙ্গে মতবিরোধ হয়েছে। সেখানে যেভাবে চলছে সেখানে কিন্তু মতবিরোধ পদে পদে দেখা দিয়েছে। তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন স্বরূপের ওপরও। একাধিক অভিযোগ থাকার পরেও স্বরূপকে কিন্তু সভাপতির পদ থেকে ফেডারেশনে সরানো হয়নি। যেখানে আপনাদের হয়তো মনে আছে, অপর্ণা সেন সরাসরি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন, কে স্বরূপ বিশ্বাস, উনি সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কি করে জড়িত, উনি কি কোনো সময় কোনো প্রোডাকশনে কাজ করেছেন, প্রোডাকশনে কাজ করে থাকলে কত বছর কাজ করেছেন। তারপরেও কিন্তু কিছু এসে যায়নি, স্বরূপেই আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র এই যে যেটা বললাম টালিগঞ্জের কলাকুশলীর সঙ্গে যে ফিল্ম ফেস্টিভ্যাল নয়, তার আগেও দুদিন আগে যে সৌজন্যে সভাগৃহে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন শিল্পপতিদের সঙ্গে, যে আবার শিল্প সম্মেলন হবে, সেখানে বসেছিলেন, এবং সেখানে ছিলেন হচ্ছে সৌরভ গাঙ্গুলি ছিলেন। আগের আমরা দেখেছিলাম যে এই যে সমস্ত শিল্পপতিদের সঙ্গে যেখানে বৈঠক হতো সেখানে কিন্তু এই টালিগঞ্জের শিল্পীরাও ভিড় করে থাকতেন। এবার কিন্তু সেটাও নেই, একমাত্র সেদিন দে হাজির ছিলেন সাংসদ হিসেবে, আর কিন্তু কাউকে সেদিন দেখা যায়নি। তার ফলে এবারে সৌজন্য এবং তারপরে ধনধান্য দুটো জায়গাতেই কিন্তু একটা বিশাল দূরত্ব আমরা দেখতে পারলাম। হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আপনাদের হয়তো মনে আছে, বন্ধু আমার পথের সাথীকে নিও চিনে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 11 থেকে আজকে 2024, উনিও বোধহয় নতুন করে পথের সাথীকে চিনে নিচ্ছেন, এবং উনি নিজের মতো করে 2026-এর আগে নতুন বন্ধুদের দিয়েই হয়তো নিজের চারপাশের বৃত্ত তৈরি করবেন। চলুন আমরা দেখি তার নতুন বন্ধুর তালিকায় কারা কারা আছে। এটা কি টলিউডের সঙ্গে এক প্রকারের পূর্ণচ্ছেদ, নাকি পরবর্তীকালে আবার এই সিদ্ধান্ত বদল হতে পারে, যার সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।